আসসালামু আলাইকুম। আমাদের আগের দিনকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেখানে আলোচনার বিষয় ছিল স্পর্শক। একটা বৃত্তের মধ্যে কতগুলো স্পর্শক, একটা নির্দিষ্ট বিন্দুতে একটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যাবে একটা, কিন্তু বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার শর্ট প্রশ্ন নিয়ে কিছু আলোচনা হয়েছে। আর স্পর্শক, সাধারণ যে স্পর্শক, সেই সাধারণ স্পর্শকে দুটো ভাগ আছে, একটা তির্যক সাধারণ স্পর্শক এবং একটা সরল সাধারণ স্পর্শক। এটাকে নিয়ে আলোচনা ছিল। কতগুলো দুটো বৃত্তের মধ্যে স্পর্শক, শুধু স্পর্শ করলে কটা স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শগুলো কী ধরনের স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, কটা করে সরল সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, এবং এইগুলোকে নিয়ে আলোচনা হয়েছিল। দুটো বৃত্তকে যখন পরস্পরকে ছেদ করে যাবে তখন তাদের মধ্যে কতগুলো স্পর্শক অঙ্কন করা যায় সেগুলো নিয়ে সবই আলোচনা হয়েছে। বেশ, এগুলো আগে দেখবে ভালো করে, দিয়ে তাতেও যদি অসুবিধা হয় আমরা আবার পরে আলোচনা করব। আজকের যে একটা প্রথম যে আজকে আমরা যে একটা উপপাদ্য, যে আমাদের 42 যে উপপাদ্যটা আছে, উপপাদ্য নাম্বার 42, সেই 42 উপপাদ্যটাকে আমরা কি করব, আজকে প্রমাণ করার চেষ্টা করব। এই 42-এর উপপাদ্যটা থেকে কি বলেছি, যে দেখো, তাহলে আমরা একটা উপপাদ্য প্রমাণ করার সময় বলেছিলাম 6টা ধাপ। প্রথম ধাপটা হচ্ছে সাধারণ নির্বাচন, যেটা আমাদের প্রশ্ন দেওয়া থাকে। 2 নাম্বার, সেই প্রশ্ন থেকে আমাকে ছবিটা আঁকতে হবে, চিত্র অঙ্কন করার। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি কি না প্রদত্ত, অর্থাৎ কি বলে দিয়েছে সেটাকে আমাকে লেখা। 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়, কি প্রমাণ করতে বলেছি। 5 নাম্বার অঙ্কন, 6 নাম্বার প্রমাণ। এই রকম ধাপগুলো আমরা যদি মনে মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে উপপাদ্যটা বেশ সহজ বলে মনে হবে। এখন দেখো, আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সাধারণ নির্বাচনটা দেওয়া আছে। যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ করা মানে কি, শুধু টাচ করা, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের মধ্যে উপর অবস্থিত। এইটা তাহলে আমরা এই ছবিটা, এই সাধারণ নির্বাচন থেকে আমরা ছবিটা আঁকি। তাহলে এখানে 2 নম্বর ছবিটা আঁকার চেষ্টা করি, তো চিত্র অঙ্কন, এখানে লেখা দরকার নেই, চিত্রটাতে কিভাবে আঁকবো না, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। দুটো বৃত্ত স্পর্শ করা দু রকম ভাবে হতে পারে। এটা একটা কেন্দ্র, আর কি না এরকমও হতে পারে। এরকম ভাবেও স্পর্শ করতে পারে। এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ। তো দেখো, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, এটাও হতে পারে দুটো বৃত্ত স্পর্শ করছে, এটাকেও দুটো বৃত্ত স্পর্শ করছে। এই বৃত্তটাকে স্পর্শ করা মানে হচ্ছে যে বহিস্থ ভাবে দুটো বৃত্ত স্পর্শ করছে, আর এটা অন্তস্থ ভাবে দুটো বৃত্তকে স্পর্শ করছে। এখানে বহিস্থ বা অন্তস্থ ভাবে বলেনি, দুটোই আমরা করতে পারি, যে কোনো একটাকে নিয়ে আমরা উপপাদ্য প্রমাণ করলেই হবে। তো আমাদের এটা যদি আমরা এ কেন্দ্রীয় বৃত্ত মনে করি, এটা বি কেন্দ্রীয় বৃত্ত মনে করি, আর এটা ধরে নাও যে এরা পরস্পরকে স্পর্শ করছে পি বিন্দুতে, এটা পি বিন্দু মনে করি। তাহলে দেখো, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, আমরা বহিস্থভাবে স্পর্শটাই আমরা প্রমাণ করছি। এটা আমাদের, এটাও যদি প্রমাণের এটাও আছে, এটাও বললে হবে, এই ছবিটা এটাও আনলে হবে, এটাও আনলে হবে। আমরা একটা ছবি আঁকি। দেখো, তাহলে এরা স্পর্শ করছে পি বিন্দুতে, দুটি স্পর্শ করছে পি বিন্দুতে। তাহলে স্পর্শ বিন্দু মানে পি, স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা, কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখা এইটা আর এইটা, এই কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখা, এই সরলরেখা সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত, অর্থাৎ এ পি বি একটা সরলরেখার মধ্যেই অবস্থিত। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দুটো বৃত্ত অঙ্কন করলাম, তারা স্পর্শ করলো পি বিন্দুতে, সেটা দেখালাম।
এখন আমাদের প্রামাণ্য বিষয়টা হবে এপিবি এরা একই সরলরেখার মধ্যে অবস্থিত, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন তাহলে আমাদের 2 নম্বর ছবিটা আঁকা হলো, 2 নম্বর। তারপর 3 নম্বরে আমাদের কি না প্রদত্ত প্রদত্ত জায়গায় আমরা কি লিখব? দেখো দুটো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেটা আমরা লিখি যে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এখন 4 নাম্বারটা কি? এইটুকু লিখব যে এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এছাড়া আমরা তো লিখতেও পারবো না ছবি দেখে। এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে তারা পি বিন্দুতে ছেদ করেছে, এইটুকুই লেখা। 4 নাম্বার হচ্ছে কি প্রামাণ্য। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে বলেছে? যে প্রমাণ করতে বলেছে যে কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশ, কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখাংশ এই একটা আর এই একটা, এই সরলরেখাংশ দুটি কি বলেছে? সরলরেখাংশের উপর অবস্থিত, এই একই সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ এপিবি প্রামাণ্য বিষয় হচ্ছে এপি এবং বি একই সরলরেখায় অবস্থিত বা এপিবি সমরেখ বলা হয়। সমরেখ কাকে বলে? একটা সরলরেখার উপর বিন্দুগুলোকে এ পি বি, যখন একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলো হবে তখন তাকে বলা হয় সমরেখ। তাহলে এ পি বিটা যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে সেটাকে আমরা সমরেখ বলবো। তাহলে একই সরলরেখার মধ্যে অবস্থিত বলেছি, তো এ পি বি আমাদেরকে প্রমাণ করতে হবে এদের সমরেখ। 5 নাম্বারটা কি? অঙ্কন। অঙ্কনটা কি? কি অঙ্কন করলাম? দেখো এই এপি আর বিপি যোগ করলাম, এপি এবং বিপি যোগ করলাম। 6 নম্বর হচ্ছে 6 নম্বরটা দেখো আমাদের প্রমাণ। এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত তারা পরস্পরকে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে। ছেদ পি বিন্দুতে স্পর্শ করেছে, ছেদ না করলে স্পর্শ লেখাই হবে। ছেদ মানে একে অপরের সরলরেখার মানে এইটাকে বলা হচ্ছে ছেদ হয়ে গেছে, আমরা স্পর্শ করেছি। এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। অতএব পি বিন্দুতে, দেখো এই পি বিন্দুতে, অতএব পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে। দেখো তাহলে এই কেন্দ্রবৃত্ত আর এই বি কেন্দ্রবৃত্ত দুটো পি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই পি বিন্দুতে একটা স্পর্শক আছে, সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে এই বৃত্তেরও স্পর্শক, এই বৃত্তটারও স্পর্শক, তাহলে পি বিন্দুতে একটা আঁকতে পারবো, সেটা আমরা এসটি মনে করলাম, এসটি সাধারণ স্পর্শক। পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে, মনে করি এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। দেখো তাহলে এসটিটা হচ্ছে আমাদের কি? বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক।
এবার আমরা আগের যে উপপাদ্যটা আছে সেই আগের উপপাদ্যটা থেকে যদি আমরা চলে যাই যে এ কেন্দ্রীয় বৃত্তের এপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এসটিটা হচ্ছে স্পর্শক। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর এপিটা হচ্ছে কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর এপিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এসটি আর এপিটা পরস্পর লম্ব, এপি লম্ব এসটি এর উপর, অর্থাৎ এপি লম্ব এসটি। কারণ এই আমরা তো আগের উপপাদ্যটা করেছি যে ও কেন্দ্রীয় একটা বৃত্তের যে পি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকটা আর এই ব্যাসার্ধটা পরস্পর লম্ব হবে, তাহলে এই এসটি সরলরেখার উপর এপিটা লম্ব হয়ে যাবে, অর্থাৎ এপি লম্ব এসটি এর। একইভাবে আমরা আবারও দেখো যদি এইটার এই দিকটাও আমরা যদি করি, এরপর আমরা এখানে লিখলাম তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এপি অতএব এপি লম্ব এসটি। আবার একইভাবে আমরা করছি যে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, ওরও একটা এসটি স্পর্শক, আর বিপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, তাহলে অতএব এখানে লিখতে পারি বিপি লম্ব এসটি। একই তো জিনিস, এসটিটা হলো সাধারণ স্পর্শক আর এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর এপিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে অতএব এপি লম্বটা এসটি এর উপর হয়। আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর বিপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বিপি লম্ব এসটি এর উপর। এখন অতএব এই বিপি এবং এপি এই দুটো একই বিন্দু, বিপি এবং এপি, এই বিপি এবং এপি এই দুটো একই বিন্দু পিতে, তাহলে বিপি এবং এপি একই বিন্দু পিতে কি করছে না এসটি সরলরেখার উপর লম্ব। তাহলে বিপি এবং এপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব। আমরা এইটুকু মুছে দিচ্ছি। তাহলে বিপি এবং এপি দেখো একই বিন্দু, বিপিটা আর এপিটা একই বিন্দু পিতে আমরা কি করেছি এসটি যে স্পর্শকটা আছে এই এসটি স্পর্শক বা সরলরেখার উপর লম্ব হচ্ছে। তাহলে দেখো একটা সরলরেখা, এই সরলরেখাটার মধ্যে যদি আমরা বলি পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, এই এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম এপি, এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, আবার এ বিন্দুতে নিচের দিকে আবার একটা লম্ব করলাম কিউ, তাহলে এই এ বিন্দুতেই এপি লম্ব হচ্ছে, আবার এ বিন্দুতেই এ কিউ লম্ব হচ্ছে, তাহলে পি এ কিউটা একটা সরলরেখার উপর অবস্থিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিপি এবং এপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব, অতএব এপি বিটা হচ্ছে কি এপিটা, অতএব এ পি এবং বি
সমরেখ বিন্দু। তাহলে এপিবি হচ্ছে সমরেখ বিন্দু, অতএব এটাই প্রমাণ করতে বলেছে এপিবি সমরেখ, সমরেখ এটাই প্রমাণ। এরপর আমরা অন্য জায়গায় যাব। তোমরা একটু ভালো করে, এখানে আমরা একটু মুছে ফেললাম, এটা তোমরা একটু দেখে নেবে, দিয়ে আমরা আবার লিখবে, কারণ এই জায়গায় তো ধরছে না। এইখান থেকে তোমরা এখানে চলে যাবে, তারপর এবার আমরা এই রকম ধরনের যে শর্ট প্রশ্নগুলো আমরা কি শিখলাম, যে একটা বৃত্ত এই উপপাদ্যই ছিল, দুটো বৃত্ত স্পর্শ করছে, স্পর্শটা কিভাবে করছে সেটা বলে দেয়নি, যে এটাকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করা। দুটো বৃত্ত যখন বহিস্থভাবে স্পর্শ করবে এটাকে বলা হয় স্পর্শ। এখন এর দৈর্ঘ্যটা ধরো 5 সেন্টিমিটার, আর এর দৈর্ঘ্যটা ধরো 3 সেন্টিমিটার। যদি বলে দেয় যে দুটো বৃত্ত তারা পরস্পরকে আলাদা আলাদা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ আর একটা 3 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত তারা বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে বহিস্থভাবে এটা স্পর্শ করছে, তাহলে বহিস্থভাবে যখন স্পর্শ করবে তখন তাহলে কি লিখবো, এ এটা পি ধরো, এটা বি, তাহলে এ পি বিটা আমরা শিখতে পারলাম। এখানে এ পি বিটা একটা সরলরেখার মধ্যে অবস্থিত। যদি এটা 5 সেন্টিমিটার হয় আর এটা যদি 3 সেন্টিমিটার হয়, যদি বৃত্ত দুটো বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এই বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ বৃত্ত দুটোর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত, তখন আমার কেন্দ্র দুটি বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের দূরত্ব কি করব না যোগ করব, 5 + 3 সমান 8 সেন্টিমিটার হবে। এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। ধরো এইরকমই দেওয়া আছে, যে বলা হলো বৃত্ত দুটোর একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তারা অন্তস্থভাবে স্পর্শ করছে। এটা হচ্ছে বহিস্থভাবে, এবার হচ্ছে অন্তস্থভাবে, অন্ত মানে ভিতরে, এটা ভিতরের দিকে স্পর্শ করছে। তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা পি নাম দিলাম, এটা হচ্ছে এ নাম দিলাম, আর একটা দৈর্ঘ্য আছে এইখান থেকে দৈর্ঘ্যটা এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, দিয়ে বলা হলো এটা এ এটা বি। এবার বলা হলো যে এপি দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেন্টিমিটার আর বিপি এর দৈর্ঘ্য, এপিটা হচ্ছে 3 সেন্টিমিটার আর বিপিটা বলা হয়েছে 5 সেন্টিমিটার। দুটো বৃত্তের কেন্দ্র, এবার বলেছে যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত, তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তো এবি বা বিএ, তাহলে এই বিএ দৈর্ঘ্যটা নির্ণয় করার সময় আমাকে কি করতে হবে না, দেখো এটা বিপিটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এপিটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এবিটা দৈর্ঘ্যটা কত হলো, এই দুটো হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ এবি হলো কেন্দ্র দুটির দূরত্ব, আর এই কেন্দ্র দুটো দূরত্ব কি হবে না বিয়োগ হয়ে যাচ্ছে, বড়টা থেকে ছোটটার বিয়োগ, অর্থাৎ 5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার বিয়োগ সমান 2 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা খুব সহজ সরল ভাষায় বুঝতে পারছি যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব যোগ হয়ে যাবে তখনই যখন বৃত্ত দুটো বহিস্থভাবে স্পর্শ করবে, তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব যোগ হয়ে যাবে। আর যদি দেখি যে কেন্দ্র দুটোর মধ্যে বিয়োগ হবে তখনই যদি বৃত্ত দুটোর কেন্দ্র কি হয় না অন্তভাবে মানে অন্তস্থভাবে মানে কি করে যে স্পর্শ করে, তাহলে আমরা
পারবো যে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করা। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করার দুটো সূত্র যদি বহিস্থভাবে বলে তাহলে বৃত্ত দুটোর ব্যাসার্ধের যোগফলটা, আর যদি অন্তস্থভাবে বলে তাহলে বৃত্ত দুটোর ব্যাসার্ধের বিয়োগফলটা হবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এরপর আমরা এই চ্যাপ্টার 216 যে পেজের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরা একটু দেখবে, না বুঝতে পারলে পরে আবার দেখা হবে। যে প্রয়োগ 13, 14 এই প্রয়োগগুলো ভালো করে তৈরি করে রেখে দেবে। এগুলো একটু ভালো করে তৈরি করে রাখতে পারলে তখন তোমার সুবিধা হবে, একটু দেখে নেবে, আমরা তখন আবার আলোচনায় রাখব। আর আমরা এরপরে চলে যাচ্ছি 218 পেজে শর্ট প্রশ্নগুলো। শর্ট প্রশ্নগুলো এগুলো যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু শর্ট প্রশ্নের মধ্যেই আছে সব। আমরা 218 পেজে পেজ 218 পড়তে দেখি। শুধুমাত্র এখানে পরপর দুটো শর্ট প্রশ্ন আছে, এই দুটো শর্ট প্রশ্ন করে রেখে দেবে। 15.2 এখানে দুটো মাত্র শর্ট প্রশ্ন আছে, একটা বলছে 1 আর 2 একটা করে নেবে। 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাস বলেছে তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাস হচ্ছে 16 সেমি। ওকে, ব্যাসার্ধটা অর্ধেক হবে, ব্যাসার্ধ 16/2 সমান 8 সেমি। তাহলে 8 সেমি বৃত্ত কি ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্ত অঙ্কন করলাম, এইটা দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেমি। বেশ, একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত, কেন্দ্র থেকে এখান থেকে 17 সেমি দূরে এই পর্যন্ত, এইখান থেকে এতটা দূরত্ব, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব নয়, এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্বটা বলেছে কত? 17 সেমি। এটা হচ্ছে টোটালটা হচ্ছে 17 সেন্টিমিটার, টোটালটা 17 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার আর এইটা 17 সেন্টিমিটার নয়, টোটালটা হচ্ছে 17 সেন্টিমিটার। এবার কি বলেছে? দূরত্বে অবস্থিত বহিস্থ কোনো একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে এই বহিস্থ বিন্দুটা, এই বিন্দু থেকে আমরা যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এইটাকে বলা হবে, এইখানটা যে বিন্দু, এই বিন্দু আর এইটা যোগ করে দিলাম, তাহলে এইটাকে বলা হবে স্পর্শক। তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ও লিখলাম, এটা পি লিখে দিলাম, বলেনি আমি লিখে দিলাম এ লিখে দিলাম। তাহলে আমাকে দৈর্ঘ্যটা কি না, এপি দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। তাহলে এপি দৈর্ঘ্য বার করার সময় আমরা তো জানি এটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, কারণ ও এ লম্ব হচ্ছে কি এপি এর উপর, এইটা এপি এর উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে 17 সেন্টিমিটার। আর এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে নিশ্চয়ই ও এর দৈর্ঘ্যটাও 8 সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো সমান, সবই সমান হবে। তাহলে এইটা 8 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও 8 সেন্টিমিটার, তাহলে এটা 8 সেন্টিমিটার, এটা 17 সেন্টিমিটার অতিভুজ জানা আছে, তাহলে আমাকে লম্বটা ভূমিটা বার করতে হবে। তাহলে আমরা ভূমি সমান কি লিখবো? অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কে? অতিভুজটা কোনটা? 17, তাহলে 17 স্কয়ার মাইনাস লম্বটা কত? 8, 8 স্কয়ার। 17 স্কয়ার মানে হচ্ছে 289, 8 স্কয়ার মানে 64 সমান 225 বিয়োগ করলে পাবো সমান 15। অর্থাৎ এই এপি দৈর্ঘ্যটা, সে এপি দৈর্ঘ্যটাই তো ভূমি, তাহলে এপি সমান কত? ভূমিটাই তো এপি। তাহলে এখানে অতএব স্পর্শকের দৈর্ঘ্য, এপি স্পর্শকের দৈর্ঘ্য, এগুলো সবই ভূমিটাই এপি লিখে দেবেন। এপি স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি? না 15 সেমি। এটা হলো 1 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কটাই আসি।
2 নম্বর বলছে একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে স্পর্শ করছে। একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক। একটি বৃত্ত, এই বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক। পি আর একটা ধরো, এটা পি আর এটা পি, এটা পি এটা পি। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, পি এবং কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে স্পর্শ করছে। এই ছবিটা একটু আরো কাছে, যত কাছে হবে তত ভালো হবে। ছবিটা এদিকে উল্টো হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আর এইটা বিন্দু, এইটা পি বিন্দু আর এটা হচ্ছে পি বিন্দু। এই দুটো স্পর্শ, এখানে একটা স্পর্শ অঙ্কন করলাম, এই বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করলাম, আর এই দিকে একটা বিন্দুতে আমরা স্পর্শ অঙ্কন করলাম। দিয়ে এরা কি করলো না এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এইটা হচ্ছে ছেদ বিন্দুটা হচ্ছে এ। বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দুতে দুটি অবস্থিত এ বিন্দুতে ছেদ করেছে। পি এ কিউ 60 ডিগ্রি। দেখো পি এ কিউ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ পি এ কিউ হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন চেয়েছে এ পি কিউ কত, এ পি কিউ এই কোণটা কত, এইটা আমরা যোগ করে দিলাম। দেখো তাহলে এইটা যোগ করে দেওয়ার পরে আমরা কি পেয়ে যাচ্ছি, একটা না এ পি কিউ একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। ত্রিভুজ এ পি কিউ এ, এই ত্রিভুজটা দেখো পি এ কিউটা, পি পি এ কিউ এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আর দেখো যে এইটা হচ্ছে বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, তাহলে এর ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ কিউ আর এ পি স্পর্শকের দৈর্ঘ্য সমান, এ কিউ এবং এ পি স্পর্শকের দৈর্ঘ্য সমান। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যটা সমান। দেখো তাহলে এপিবি ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি বলেছে, তাহলে এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণ আবার সমান, যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা সমান হবে। অতএব স্পর্শকের দৈর্ঘ্য সমান মানে কি এ কিউ সমান এপি হবে। আর এ কিউ আর এপি যদি সমান হয় তাহলে এপি কিউ কোণটা, অতএব এ পি কিউ কোণটা, এ পি কিউ কোণটা আর এ কিউ পি কোণটা সমান হয়ে যাবে, এ কিউ পি কোণটা সমান হবে। এই দুটো কোণ সমান হয়ে গেল। এই দুটো কোণ আমরা সমান মনে করলাম, যে ধরে নিলাম এই দুটো কোণ x ডিগ্রি, এই কোণটাও x ডিগ্রি, তাহলে এটাও x ডিগ্রি হবে। তাহলে x ডিগ্রি আর 60 ডিগ্রি মিলিয়ে তো আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে আমাদের একবারে শর্তে লিখে দিতে পারো, শর্তে x প্লাস x প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। x ডিগ্রি লিখলাম, তাহলে 2x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি না x লিখলাম। তো এখানে 2x মানে x সমান কত হবে 120 ডিগ্রি, তাহলে x সমান 2x সমান 120, তাহলে x সমান কত হবে 120/2, এই দুটো এদিকে নিয়ে এলাম 60 ডিগ্রি, তাহলে x সমান 60 ডিগ্রি। তাহলে APQ অতএব কোণ APQ আর কোণ AQP 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে APQটা একটা কি ধরনের ত্রিভুজ, তিনটে কোণই দেখো 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ APQ
একটি সমবাহু ত্রিভুজ এপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। এপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে কি হবে, তার বাহুর দৈর্ঘ্যগুলো সবই সমান হবে। অতএব এপি এ কিউ বি কিউ সবগুলো সমান। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে, এখানে চেয়েছে তোমার এপি কিউ এর মান কত। অতএব এখানে একটা সমবাহু ত্রিভুজ, যদি বাহুর দৈর্ঘ্য এটা ধরো 4 সেন্টিমিটার, আমি একটু আলাদাতে চলে গেলাম, এটা ধরো 5 সেন্টিমিটার দিয়ে আছে, এটা 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটাও 5 সেন্টিমিটার হবে। এটাও অনেক সময় শর্ট প্রশ্ন দিয়ে দেয়, সেই জন্য আমি চলে গেলাম ওই আলোচনায় চলে গেলাম। তাহলে এপি কিউ একটা সমবাহু ত্রিভুজ হলো, তাহলে প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে চেয়েছে এখানে চেয়েছে কি কোণ, না এখানে চাইছে কোণ এপি কিউ, এপি কিউ আমরা 60 ডিগ্রি বার করতে পেরেছি, এপি কিউটা 60 ডিগ্রি, এখানেই সেট। যদি এখানে বলা থাকতো যে এপি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এপি এর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা হবে 5 সেন্টিমিটার। এই পর্যন্ত আজকে শর্ট প্রশ্ন থাকলো। এরপরে আমাদের অনুশীলনে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। যদিও আমাদের এই শর্ট প্রশ্নগুলো আমরা অনেকেই আলোচনার মধ্যেই ছিল, তবুও তোমরা একটু দেখে নেবে, যে যতটা তোমরা নিজেরা পারবে করবে, আর না পারলে আমরা আবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।